আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করে দিই। আজকে সমস্যা নেই। আমি বুঝতে পারছি আগের ওই ছেলের সাথে তুমি আমাকে কম্পেয়ার করতেছো সামহাউ। ওই ইনস্টাগ্রামে আমার প্রায় 600 থেকে 700 ফলোয়ার ছিল, সেপারেটলি চেক করতো কোনো মেয়ে-ছেলে কিনা। 3 মাস মেয়েটার আপনার সাথে সম্পর্ক ছিল। জি। এত গভীর আপনি কেন বলতেছেন এই সম্পর্কটাকে? কারণ আমার আগে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না এই বিষয়ে। তাহলে যে এটা গভীর ছিল সেটাই আপনি কেমনে বুঝবেন? তারপরে মার খালেন তো গার্লফ্রেন্ডকে দিয়ে দিল। বোনেরটাও দিছে একটা। বোন দুইজনের জানে? মধ্যে একজনের মায়ের আরেকজনের বোনের। বোন জানে? বোন তো পরে কই যে আমার কানে দূর গেল কই দেয় ভাই মনে নিয়ে নিস। ও মানে বোনের না জানে চুরি করে বোনে দিছে? না জানিস মাকে জানেন। বোনের কানের দুল চুরি করে গার্লফ্রেন্ডে দেয়। আর ওর কাছে এগুলো মনে হয় একটু সিনেমাটিক একটু ডায়লগের মতো লাগছে সামহাউ। আমি জানি না। বিয়েও করে ফেলিস। আমি আমার আপনার সাথে থাকতে থাকতে প্রেম করতে করতে আরেকজন বিয়ে করে ফেললো। পরে আমি ভাই আমি নিজেকে আটকে রাখতে পারি না। আমার সবকিছু যা স্ক্রিনটা আমার চোখের সামনে ভাসতেছিল, বাকি সবকিছু ব্ল্যাক হয়ে গেছিল আমার। আমি মাকে রাখলে বললো, মা দেখো তো চিনো নাকি মেয়েটারে? হ্যাঁ চিনাম। বিয়ে করে ফেলিস। মাকে জড়া ধরে কান্না করে বলে বাবা বাইরে খাবার খাচ্ছিল। আমি চিৎকার করে কান্না করবো এটাও পারতেছিলাম না, বাবার যদি শুনে। প্রতিবার প্রেমে নতুন জীবন, জীবন কি করে? প্রেমের মেয়াদ অল্প হোক বা ছোট হোক, গভীরতা বড় থাকলে হয়তো অনেক কিছুই ঘটে। আজকের গল্পটা সেরকমই। যদি আপনার নিজের কোনো গল্প বলতে চান, স্ক্রলে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, আসুন কথা বলুন। আর আমরা আমাদের ছোট চ্যানেলে চেষ্টা করছি যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার জন্য। প্রতিবাদ করলে, সচেতনতার জন্যে প্রচার করলে তা থেকে ঠিকই মানুষ রক্ষা পায়। লিখবেন কোনো ঘটনা খারাপ বা ভালো লাগলে, শেয়ার করবেন, অন্য মানুষ সচেতন হবে। তাকে আপনার ব্রেকআপটা হয়েছে কবে? ব্রেকআপটা ভাইয়া গত বছর এই ডিসেম্বরের আগে, নভেম্বর শেষের দিকে। গত বছর নভেম্বরে, 24শে নভেম্বরে। এখন জানুয়ারি, ফেব্রুয়ারি। এখন আপনি উঠতে পারতেছেন না এর ভেতর থেকে। কেন বলেন তো? কি মনে হয়? কি মনে পড়ে? স্বাভাবিকভাবেই যেহেতু আমি বড়, তো যে আদরটা সবচেয়ে বেশি আদরটা আমি পেয়েছিলাম বাবার জি। কাছে। তো বাবা অনেক বেশি আদর করতো, কিন্তু বাবার সাথে আমার আর কি ওরকম সম্পর্কটা আসলে ওরকম যে অতটা ফ্রি না। হ্যাঁ, মানে বাবাকে মুখ খুলে কিছু বলতে পারতাম না কখন আর কি এরকম। তো বাবা ডাউন টু আর্থ অনেক কথাই বলতো, অনেক কিছুই সাজেস্ট করতো। আর একটা কথা প্রায় বলতো যে ভার্সিটিতে ওঠার আগ পর্যন্ত মানে কোনো মেয়ের সাথে কোনো রকম সম্পর্কে ইনভলভ হওয়া যাবে না। এমন প্রায় বলতো। তো আমি একটা স্কুলে পড়াশোনা করি প্রায় 7 বছর, ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি তেজগাঁও গভর্নমেন্ট হাই স্কুলে পড়াশোনা করি। তো এই লম্বা একটা সময় আমি আশেপাশে দেখেছি আমার যত ক্লাসমেট অনেকেই অনেক সম্পর্কে লিপ্ত হয়েছে। অনেকেই আছে না সোকল গার্লফ্রেন্ড আর কি এরকম। তা আমি ওই পাতে কখনো যাইনি। বাবার ওই কথাটা সবসময় মাথায় থাকতো। আমার কিছু মেয়ে বন্ধু হয়ও একদম শেষের দিকে, মানে ম্যাট্রিক পরীক্ষার আরও আগে, করোনা প্যান্ডেমিক ছিল ওই সময়, কিন্তু অনলাইন ক্লাস করতাম আমি ওখানে। তো ম্যাট্রিক পাস করলাম। তো ম্যাট্রিক বা পরীক্ষার আরও কিছু মাস আগে আমার এটা বলতে পারেন লাইফের একটা ব্রাইটেস্ট মুমেন্ট। আমি স্কুলের যিনি হেড মিস্ট্রেস, উনি আমাকে মানে বেস্ট যে ক্যাপ্টেনের সেই পুরস্কারটা আমাকে দেন স্কুলে। ভিডিওটা আছে আমার বাবার কাছে আছে। উনি আমার নাম বলে উনি এখন আমাকে চিনবে। আমার মা গিয়েছিল কয়েকদিন আগে স্কুলে। তো ম্যাট্রিকটা পার করলাম। ইন্টারমিডিয়েটে ওটার পরে হামদা পাবলিক কলেজ পান্থপথ এখানে, ওখানে আমি ভর্তি হলাম। তো এই সময় আমার কিছু নিবন্ধ তো অলরেডি ছিল স্কুলে, ওদের সাথে আপাতত আমার যোগাযোগ নেই। আরেকটা মেয়ে বন্ধু হলেও, কিন্তু ও থাকতো গাজীপুর। আর ওর সাথে পরিচয় হলো, কিন্তু আমি একটু ইনসিকিউর ফিল করতাম ওই মেয়েটার সাথে পরিচয় হওয়ার পরে। কারণ ওর আইডিতে না তেমন কোনো মেম্বার ছিল, না কোনো পোস্ট ছিল, কিছু না। কিন্তু ওর সাথে পরিচয়টা হয় আমার। আমি আরও কিছুদিন পর জানতে পারি, আমি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করার পর দেখলাম যে ও যে ছবিটা ইউজ করতেছে নিজে বলে, এটা আসলে ওর ছবি না। মানে ওনার একটা মেয়ের ছবি নিজের প্রোফাইলে দিয়ে অ্যাঞ্জেল প্রিয়া এরকম আর কি দুইবার এরকম করছে। তো আমার প্রচণ্ড রাগ হয় আসলে ওর উপর। রাগ হয়, আমি আসলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু বলি নাই ওকে। আমি জাস্ট ওকে এটা ফিল করতে চেয়েছি যে কাজটা করছে এটা ঠিক করে আমি, এতটুকু বাস। এরপর আমি ব্লক লিস্টে ফেলে দিই। এরপর থেকে এরকম কোনো আইডি থেকে রিকোয়েস্ট আসলে আমি অ্যাকসেপ্ট করি না এরপর থেকে। যাই হোক, তো ইন্টার ফার্স্ট ইয়ার পার হলো, টাইমটা তো অনেক শর্ট থাকে ইন্টারমিডিয়েট লাইফে। সেকেন্ড ইয়ারে উঠলাম,
অগাস্টের দিকে, অগাস্টের শুরুর দিকে একটা মেয়ের সাথে পরিচয় হয়। ওপর লালমাটি মহিলা কলেজ স্টুডেন্ট। আমি কি নামটা বলতে পারবো? না মানে ওর ডাক নাম বলতে পারবেন? ডাক্তার মোর সিনহা ওকে। পরিচয় হয়। কিন্তু আমি ওই যে আগের কথা মনে পড়তেছিল, আগে যে একটা ফর্মের সাথে পরিচয় ওইরকম যাতে না হয়। তো আমি আমার স্কুলের যে বন্ধু ওরা অলরেডি লালমাটি মহিলা কলেজে পড়তো, তো আমি ওদেরকে একটু কনফার্ম করলাম আইডি দিয়ে যে এটা কি রিয়েল, এই মেয়ে কি তোমার কলেজে পড়ে? হ্যাঁ তো পড়ে, কিন্তু অন্য সেকশনে। তারপরে ওই যে একটু আগে আমি যেটা বললাম ভাইয়া, যে আস্তে আস্তে কনভারসেশন প্রতিদিন একটু একটু হইতো, পরে আস্তে দিকে জিনিসটা একটু ভালো লাগার দিকে চলে যায় আসলে। ফর দ্য ফার্স্ট টাইম আসলে। তো মেয়েটাও 1-2 দিন টাইম নেওয়ার পরে আমাকে, আমি মাঠে ক্রিকেট খেলতেছিলাম, আমাকে মেসেজ দিয়ে বলে ঠিক আছে, আমি এই সম্পর্ক করবো, কিন্তু আমার সাথে প্রতিদিন কথা বলতে হবে, যেরকম একটা বললো আর কি ডিমান্ড। সো ওকে ফাইন। আমি আবার একটা কথা বলে রাখছিলাম ওকে আগের থেকে, যে ঠিক আছে জিনিসটা যাতে টক্সিক না হয়, হুম। পড়াশোনার ট্র্যাকে যাতে আমরা থাকি, যেহেতু স্টুডেন্ট এখনো, পড়াশোনা, কলেজ, সেলফ স্টাডি এগুলো বাদে আমরা যতটুকু ফ্রি টাইম পাবো ওই সময়, ততটুকু সময় আমরা কথা বলবো, বাস এতটুকু। তো এটা বললাম, ও মানলো। প্রতিদিনই কথাবার্তা হইতো। আমি খুব একটা নক দিতে পারতাম না, যেহেতু আমার মানে কলেজ চাপটা একটু বেশি থাকতো। রাতের একটা সিগনিফিকেন্ট টাইমে বা সন্ধ্যার দিকে একটু কথা বলতাম পড়াশোনা বাদ। তো এরকম গেল। আমাকেও প্রথম বলছিল যে ঠিক আছে প্রতিদিন কথা বলতে হবে, কিন্তু যে দেখা করতে পারবো না, এরকম একটা কথা বললো। আমি বললাম, ঠিক আছে। কিন্তু আবার মাথায় ভূত চাপলো যে না, কেন দেখা করতে পারবে না কেন? পরে আমি ওকে বললাম মিট করার বিষয়ে। তারপরে ও বলল ঠিক আছে, কিন্তু ইন্টারমিডিয়েটের পরে। আমি বললাম, না এটা অনেক বেশি লেট হয়ে যায়। পরে আমাকে একটা টাইম দিল, বলে যে ঠিক আছে অক্টোবরের দিকে ঘুরে আবার। জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, প্রায় 2 মাস এরকম। তো আমি তো মানে আমি খালি ভাবতেছি ওই দিনটা কবে আসবে, মিট করবো আসবে। তারপর যেদিন দেখা করবো তার ঠিক 1 সপ্তাহ আগে আবার বলে যে না, আমরা ইন্টারভিউ পরেই দেখা করবো। মানে আমাকে জাস্ট একটু পিঞ্চ মারতো আর কি। তো আমি আবার একটু মন খারাপ করতাম, তারপর একটু দেখতো, মানে মজা পেতো আর কি আমার এরকম ছোটোখাটো পিঞ্চ মেরে। যাই হোক, তো আমি ওকে বললাম যে তোমার কি আগে কোন সম্পর্ক ছিল কিনা কোনো ছেলের সাথে? আমাকে না বলে ডিরেক্টলি। আমি 2-3 বার আস করি। ও হট করে একদিন আমার কাছে আমার আমার প্রোফাইলের আইডি পাস চাই, মানে প্রাইস আইডি পাসওয়ার্ড চাইলে আমি নির্দ্বিধায় দিয়ে দিলাম আসলে, বিশ্বাস করে। আমার স্কুলে যে মেয়ে বন্ধু ছিল, আমার কলেজে 2টা সিনিয়র আপুর সাথে আমার পরিচয় হয়, তারা আমাকে একাডেমিক্যালি অনেক হেল্প করে, বিভিন্ন নোটস দিয়ে, সাজেশন দিয়ে। ওরা কী করে সেপারেটলি সবগুলোকে ব্লক লিস্টে ফালাই দেয় আসলে, সব মেয়েগুলোকে। কোনো মেয়ে থাকতে পারবে না আমার আইডি। ওকে ফাইন। কিন্তু ওই যে মেয়েটা, ওই যে ফ্রড মেয়েটার সাথে যে পরিচয় হয়েছিল ইন্টার ফার্স্ট ইয়ার দিকে, ওকে যে আমি কিছু কথা বলে ব্লক দিলাম, ওই জিনিসটাও দেখে। হুম। ওই জিনিসটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেয়, যে আমার মনে হয় ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল আগে। হুম। আমি বলছি যে না, আমার তো এরকম এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট টাইম তোমার সাথে। এখন ও মানে অনেক বেশি রাউট করা শুরু করলো আমাকে। আমি জাস্ট 1-2 দিন ওকে এটা বুঝাতেই ব্যস্ত হয়ে গেলাম যে না, আমার সাথে আমার আগে কিছু ছিল না, তুমি জিনিসটা বোঝার ট্রাই করো। তারপর? ঠিক আছে, তারপর একটু নরম হলো। মানে যেদিন দেখা করবো তার ঠিক 1-2 দিন আগেই ঘটনা ঘটছে। তখনও দেখা হয়নি? না, তখনও দেখা হয়নি। সব ফোনে ফোনে? তারপর অক্টোবরের 11 না 12 তারিখ আমরা, আমি আগে রাতের বেলা বলে রাখলাম, আমি আমার মার কাছে সব কিছু শেয়ার করছি ওর বিষয়। আমার কাছেই ছিল কেতাম, শেয়ার করলাম। তো আমি পরের দিন এই যে ঠিক এই পাঞ্জাবিটা পরি, এই গেটআপে আমি রেডি হইতেছি। মা বল তুমি কই যাও? যাচ্ছি একজনের সাথে দেখা করতে। বলছি মারে বলো, সমস্যা নেই। বললাম মা, এই একটা মেয়ের সাথে, ভালো মেয়ে। বললাম ঠিক আছে, সাবধানে, কিন্তু সব কিছু বুঝে শুনে করে আসলে। মা একটু ইনসিকিউর ফিল করছিল, বাট আমাকে তো উনি বুঝে। তারপরে উবার দিয়ে, মোটরসাইকেল উবার দিয়ে গেলাম ওর বাসায়, ঢাকা উদ্যানে ওর বাসা। ঢাকা উদ্যানে যে ঢালটা, গেলাম। যাওয়ার পরে ঠিক ওর বাসা নিচে নামলাম। আমি আমাকে টেক্সট দিলাম, তুমি নাম, আমি না, আমি আসছি। ও নামলো, সবুজ কালারের ড্রেস পরে নামলো। ড্রেস পরে নামলো, ও একটু মানে ও একটু শর্ট, ওর মাথাটা আমার এই পর্যন্ত আসে আর কি। ঠিক আছে, আমার ওইটা কোনো সমস্যা ছিল না। তো ও একটু শাই ফিল করতেছিল। তারপরে আমি বললাম কোনো অসুবিধা নেই। তারপরে আমরা রিক্সায় করে জিয়া উদ্যান গেলাম। ঢাকা উদ্যান থেকে জিয়া উদ্যান খুব বেশি দূরে না। জিয়া উদ্যান গেলাম। ওইখানে যেটা যে বিষয়টা কমন সিনারি, মানে কিছু নিতে না চাইলে জোর করে দেয়, যেরকম ফুল, তারপরে তারপরে মালা এরকম। আমাদের পিছনে 2জন লাগছে, যে ভাই আপনি 2জন কেন, সুন্দর লাগতেছে, আপনারা একটা নেন। মানে ওটা ভাবিও বানাই দিচ্ছে অলরেডি। তারপরে আমি নিলাম। মানে ওই দিনটা শুধু রিক্সায় ঘুরে ঘুরে হয়, বেশি কিছু না।
তো আমি কিন্তু চাইলে ওই ঢাকা উদ্যান যেহেতু কাছে, আমি চাইলে ওকে রিক্সা দিয়ে উঠে দিতে পারতাম। আমার জন্য সিম্পল ছিল, আমার জন্য আর কাছে হতো, আমার বাসা যেত ফার্ম গেট। কিন্তু না, আমি একদম রিক্সা ওকে নিয়ে তারপরে ওর বাসা পর্যন্ত আমি দিয়ে আসি আবার ব্যাগ। কিন্তু আমি আসার সময় দেখি আমার টাকা শর্ট পড়ছে। আমি ওইখান থেকে ঢাকা উদ্যানের কলেজ গেটটা থেকে আমার পাশে পর্যন্ত আমি হেঁটে আসি, কারণ মাঝখানে রিক্সার দিয়ে আসার কোনো ওয়ে নেই ওই জায়গাটাতে। শুরুতে সব কিছু ঠিকঠাক আছে, রাতে ঘুমানোর আগে পায়ে যে ব্যথা শুরু হলো, তারপরে ওর আগে ওর সাথে দেখা করার এই সিনারিগুলো মনে করলে আমার আবার সব কিছু ঠিক হয়ে যেত। একটা কথা বলে রাখি, এখানে ইন্টারমিডিয়েট লাইফটা যেহেতু একটু ক্রুশাল, এখানে এই রিলেশন বা সম্পর্কে মেজরিটি কেসে হয় কি, ছেলেপেলে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, ওখানে একটু সময় দিয়ে শুরু করে। আমার ক্ষেত্রে হয়েছিল উল্টাটা। আমি তো পড়াশোনার আমার আগে যা যতটুকু ছিল অবস্থা, আমার আরও ইমপ্রুভমেন্ট হওয়া শুরু করে, হুম কনসিস্টেন্সি লেভেল আরও বাড়ে। আমি স্কুলে যেরকম আমার কখনো আমার পজিশন 1 থেকে 10-এর মধ্যে কখনোই ছিল না, আমি স্কুলে আমার কলেজে এসে টপ করা শুরু করি ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে। আমার মনে হইলো আমার থেকে আর আমার কিছু লাগবে না, এই মেয়েটা শেষ পর্যন্ত আমার কাছে থাকলেই হলো। হুম আচ্ছা, যাই হোক, তো ওর সাথে দেখা হইলো। তারপরে এরকমই জাস্ট কলেজ, পড়াশোনা, খাওয়া দাওয়া, এর বাইরে যতটুকু ফ্রি টাইম পেতাম সেলফ স্টাডি বাদ ওর সাথে একটু কথা বলতাম 10 মিনিট বা 15 মিনিট এরকম। যেহেতু ও আইডি এক্সচেঞ্জ হয়েছিল, আমি ওর আইডিতে ভিজিট করি। ওর একটা বান্ধবী ছিল কলেজে, ওর বান্ধবীর সাথে একটা টেক্সট আমি আমার চোখে পড়লো হঠাৎ করে, অন্য একটা ছেলেকে নিয়ে ও কথা বলতেছে। হুম ছেলেটার নাম আমি যদি বলি আসিফ। ও মানে সিনহা ওর বান্ধবীকে বলতেছে যে ছেলেটাকে আমি অনেক পছন্দ করি, হুম ও বলতে আমার অনেক ফিলিং, কিন্তু আমি আসলে ওকে নিয়ে পালা যাওয়ার আমার কোনো চিন্তা ভাবনা নেই, আমি ফ্যামিলিকে কীভাবে বলবো। ওখানে ডেট টাইম ওটা কিছু শো করতেছিল না আইডিতে। হুম তখন আমার মনে হলো কি কি অবস্থা, আমি স্ক্রিনশট নিয়ে ওকে পাঠাইলাম যে এগুলো কি তুমি না বললাম আমাকে। তারপর ও কিছুক্ষণ চুপ থাকার পর আমার বললো যে ওর সাথে সম্পর্ক ছিল, বাট আমি এটাকে আসলে সম্পর্ক মনে করি না। ও আমাকে বললো যে কেন। বুঝলাম ছেলেটা ভালো না, ছেলেটা একাধিক মেয়ের সাথে সম্পর্ক ছিল, হুম মেয়ে স্কুলে ছুটি হওয়ার পরে ওখানে দাঁড়া থাকতো, হ্যাঁ এরকম। এই মেয়েটাই এই ইনফরমেশনগুলো পায় ওর কাজিন থেকে, কারণ ওর কাজিন এবং ওই ছেলেটা এক এলাকা থাকতো বাড্ডায়। ওকে ওকে বললাম তুমি কি তাকে বলবা না, বলা উচিত ছিল, 1-2 মাস হইলেও তো অনেক বেশি। যাই হোক, তো আমি আমার ওকে নিয়ে 1% কোনো ডাউট হতো না, একদমই না, একদমই না, ডাউট হতো না। তো কিন্তু ওই ছেলেটা ওর সাথে যেটা করছিল, মেয়েরা যখন জানতে পারে ছেলেটাকে তো ব্লক করে দেয়। হুম ছেলেটা তাও ওর সাথে ওকে জোর করে টেক্সট দেওয়ার ট্রাই করতো। তো মেয়েটারও যেহেতু ফার্স্ট টাইম ছিল ওই ছেলের সাথে, ওই একটু ট্রমাটাইজ দুর্বল ছিল। হ্যাঁ, একটু ভুল বুঝি, একটু মিসকনসেপশন তৈরি হয়ে যায়, ঢাকা ছেলেরা মানে এরকমই হয় সবাই। হুম ওই কালো দাগটা সামহাও আমার দিকে এসে লাগে, এই কারণে ও আমার কাছ থেকে এই যে এই পাসওয়ার্ড তারপরে আইডি সব আমার কাছে চেয়েছিল, আমি ওরকম কি না। হুম আমি তারপরে আহ, ওকে বললাম, তারপরে ঠিক আছে সমস্যা নেই। তারপরে আরও কিছুদিন গেল, আমি আমার কাছে সব কিছু শেয়ার করতাম ওর ব্যাপারে। কিন্তু আমার টেন্ডেন্সি এরকম ছিল যে এই সম্পর্কটা না, আমি আগে থেকেও আমার প্ল্যান ছিল আন্টি আঙ্কেলকে জানাবো, যাতে সম্পর্কটা কমিটেড থাকুক। জি ইন্টারমিডিয়েটের পরে তো অসুবিধা নেই, যদি আগে থেকে বিয়ে করে রাখি, পরে স্টাবলিশ হওয়ার পর দরকার বলে আর পরে গিয়ে সংসার বা এরকম কিছু করলাম। না আপনি বিয়ে পর্যন্ত চিন্তা করে হ্যাঁ ফেলছেন। একদম। তখন কত বছর বয়স আপনার? আমার তো এখন প্রায় 20 বছর চলতেছে এখন। আর তখন? এটা তো 19-এ। 19 বছর যেহেতু, ওকে এগুলো তো আমার চিন্তা ছিল, আমার প্ল্যানও করে রাখছেন যে কী কী করবে ইন্টারের পরে, আমার কাছে অপশন ছিল। তো যাই হোক, আমি ওকে জানালাম, কিন্তু ওর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে ও কেন জানি না বলতো যে না, আমার ফ্যামিলি আসলে খুব কাছাকাছি বিয়ে দিতে চায়, ওর ফ্যামিলি আসলে কুমিল্লার আর কি, হুম কাছাকাছি বিয়ে দিতে চায়, আর অ্যারেঞ্জ ম্যারেজ ওর করার ইচ্ছা। ও শুরুর দিকে আমাকে বলছে যখন পরিচয় হয় ওর সাথে। হুম হুম পরে আমি বললাম যে আন্টিকে অ্যাটলিস্ট জানো, যে তোর বাবাকে অনেক ভয় পায়, এবং ওই আগেই ছেলেটার সাথে সম্পর্ক ছিল, এটা কিন্তু ওর ফ্যামিলিতে পুরো স্প্রেড করে যায় যে ছেলেটা খারাপ, ওর বাবাও জানতে পারে, মাও জানতে পারে, ওর কাছ থেকে ফোন নিয়ে আনে 2-3 মাসের জন্য। এই জন্য ওর ভয় বাবাকে কিছু জানাচ্ছে না আমার ব্যাপারে, বাবা যদি ভুল বুঝে সামহাও যে ছেলে এরকম কিনা। ওর বাবা হচ্ছে পুলিশ অফিসার। তো আমি বললাম যে আন্টিকে অ্যাটলিস্ট জানো, আন্টিকে আমার ছবিটা দেখায়, কি বলে? বলে যে এই ছেলের সাথে আমার পরিচয় হয়েছে। আন্টি একদম সিম্পল, একদম সিম্পল। আন্টি বলে যে আমাকে, আমি ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি তোমার বাবা যেটা বলবে ওইটাই, মানে আন্টি পুরোপুরি আঙ্কেলের উপর ডিপেন্ডেন্ট। ওকে ফাইন। তো
আমি বললাম যে ঠিক আছে অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েটে পাস করি, তারপরে আমি দরকার পড়লে আন্টির বাসায় গিয়ে আর আঙ্কেলকে যে আমি জানাবো, অসুবিধা নেই। তো ঠিক আছে ফাইন। ও প্রতিদিনে আমাকে নক দিত, প্রতিদিনে কথা হইতো, অ্যান্ড সেপারেটলি চেক করতো আমার লিস্টে প্রত্যেকটা দিন যে কোনো মেয়ে আছে কিনা। আমি কি করছি, শেষ পর্যন্ত এসে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করে দিই। আজকে সমস্যা নেই, আমি বুঝতে পারছি আগের ওই ছেলের সাথে তুমি আমার কম্পেয়ার করতেছো সামহাও। আমি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিই পার্মানেন্টলি, জাস্ট কমিউনিকেশনটা কন্টিনিউ রাখার জন্য ইনস্টাগ্রামে একটা আইডি খুলি। ইনস্টাগ্রামে একটা আইডি খুলি, তো ওইখানে আমার প্রায় কিছুদিনের মধ্যে মানে ভালো একটা ফলোয়ার আসে। তো ওইখানে কিন্তু কোনো মেয়ের তো অ্যাড করা যাবেই না। ওই ইনস্টাগ্রামে আমার প্রায় 600 থেকে 700 ফলোয়ার ছিল, সেপারেটলি চেক করতো কোনো মেয়ে আছে কিনা। হ্যাঁ, সেপারেট চেক করতো, যদি দেখতো সামহাও কিছু আইডি বোঝা যায় না আসলে বাইরে থেকে যে ছেলে নাকি মেয়ে, ভিতরে ঢুকতে হয়। আগে আমি তো না বুঝে অনেক কিছু অ্যাকসেপ্ট করে ফেলাইছি। বলছে যে আমি তোমার ভাবছিলাম আগে তুমি এরকম, আচ্ছা তুমি ব্লক করো নিজে, আমার আইডিতে ঢুকে সমস্যা নেই। প্রায় 200 কাছাকাছি মেয়ে এখনো ব্লক লিস্টে আছে, আমি কাউকে আনব্লক করিনি। তো আমি ওকে বলছেন যে আচ্ছা তুমি আমার আইডিটা নাও, যদি কোনো মেয়ে খুঁজে পাও আমাকে স্ক্রিনশট দেখাবে, আমি ব্লক করে তোমাকে আমি পাঠিয়ে দিব, অসুবিধা নেই। যার জন্য এরকম ছিল। 200 মেয়েকে ব্লক লিস্টকে ফেললেন, সে নিজে তো আপনার ব্লক করে চলে গেল। এটা আমি আসতেছি, আমি লাইনে আসতেছি। তো এরকম হলো, কিন্তু ওর সিরিয়াস ছিল আমার দিকে, এতটুকু আমি শিওর ছিলাম। ও খুব আমাকে সিরিয়াস। হ্যাঁ, 3 মাস আমার সাথে টাইম পাস করে না, এটা এতটুকু আমি শিওর। কারণ ওর আমি কথাবার্তা শুনে বুঝতে পারতাম, আর ওর সাথে যেহেতু আমার দেখা হয়েছে, তো সেকেন্ড টাইম আমাদের দেখা করার কথা। সেকেন্ড টাইমের পরে আসেন, আমাকে এটা বলেন তো জি যে 3 মাস মেয়েটার আপনার সাথে সম্পর্ক ছিল, জি। এত গভীর আপনি কেন বলতেছেন এই সম্পর্কটাকে? কারণ আমার আগে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না এই বিষয়ে। তাহলে যে এটা গভীর ছিল সেটা আপনি কেমনে বুঝবেন? কারণ আপনার তো আগের প্রেমের অভিজ্ঞতাই নেই। দ্যাটস ইউর ফার্স্ট তো লাভ। আমি আমার যে মেন্টাল অবস্থা এখন, আমার রাতের বেলা বুকে হাত দিয়ে ঘুমাই, তো এরকম একটা অবস্থা ক্রিয়েট হয়েছে আমার, জিনিসটা এত এমন পর্যায়ে চলে গেছে। জিনিসগুলো ভুলা ট্রাই করতেছি আমি, কিন্তু যেটা ভুলা ট্রাই করে ওইটা বারবার আমার খালি মাথায়, বারবার খালি আগের যে মেমোরিগুলো। ওই মেয়েকে আরেকটা রিলেশন জড়াই গেছে? না না না, আমি আমি আসতেছি, আমি লাইন বাই লাইন আসতেছি আর পয়েন্টে। তো মাঝখানে আমি দেখি ওর আইডিটা আমি দেখি ডিএক্টিভেট করা। আমি কোনোভাবে ওর আইডি অ্যাক্সেস করতে পারতেছিলাম না। কথা হইতো কি ফোনেই শুধু? ফোনে হোয়াটসঅ্যাপে কথা, না? প্রথমে শুরুতে তো ফেসবুক মেসেঞ্জারে কথা হতো, হুম। হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকতো না খুব একটা। একবার শুধু রাতে একবার সাথে আমার সাথে কথা হয়েছে, একবার না ফোনে? 2বার। হ্যাঁ, কারণ রাতের বেলা খুব রেয়ারলি কথা হতো, কারণ বাবা ফোন নিয়ে নিত হুম। রাতের বেলা, ফোনে কলে কথা হতো। বাট আমি জিনিসটা ওরকম টক্সিক লেভেলে আমি যেতে চাইনি, যে ক্যারিয়ার নিয়ে যে চিন্তা ভাবনা করছি বা পড়াশোনা, এটাতে তো কোনোভাবে আমি হ্যাম্পার করতে চাইনি আসলে। এটাই আর কি, এটা আমার টার্গেট ছিল। দেখো, তো আমি কোনো আইডিটা কোনোভাবে খুঁজে পাইনি। আমি টেলিগ্রামে ওর নাম্বার দিয়ে আমি বারবার খালি টেক্সট দেওয়া শুরু করি যে কী প্রবলেম, কী হলো হঠাৎ করে। আমার মেসেজগুলো সিন করতেছি কিন্তু কোনো রিপ্লাই দিতেছে না। তারপরে আমি আমার কলেজের, মাঝখানে একটা পয়েন্ট মিস করলাম, আমাকে নিয়েও স্টোরিও আপলোড করছিল হুম। ফেস সহ, মানে দুজনের একসাথে ছবি? একসাথে। ওকে। ওর কলেজের বান্ধবী এসে শুরু করে কিছু কাজিন, অনেকেই দেখে, অনেকেই ওর কমেন্ট করে যে কিন্তু তুলা হয় নাকি, হুম হুম। জানা হয়ে যায় আসলে। আসলে আমার 3জন ফ্রেন্ডও জানে। আসলে এটা তো টাইম পাস না, টাইম পাস হলে কেন এরকম একটা সোশ্যাল মিডিয়ায় দুজনে ছবি আপলোড করে। যাই হোক, আমার সাথে ওকে অনেকেই দেখে, তারপরে গেল। তো মাঝখানে আমি পয়েন্টে আসতেছি, ওয়াইট টাইমে মাঝখানে খুঁজে পাইনি। তারপরে আমি একটা স্কুলে একটা ফ্রেন্ড ছিল আমার, একই কলেজে পড়তো, ওকে ওই ফ্রেন্ডকে আমি নক দিই, মেয়ে ফ্রেন্ডটাই। ওর কী হইল হঠাৎ করে, কি একটু আস করে যে কোনো প্রবলেম হলো কিনা। আমি জাস্ট এটা মনে করার চেষ্টা করতেছিলাম যে কোনো জায়গায় আমি ভুল করলাম কিনা কোনো কারণে। মেয়ে তো অনেক সিরিয়াস, অনেক পজিটিভ। পরে ওই মেয়েটাকে নক দিল, সিনাকে নক দিল, আমার এক কলেজে মেয়ে ফ্রেন্ড। ওই কলেজে মেয়ে ফ্রেন্ড ওকে এক সেকশন থেকে আরেক সেকশনে হাতে করে নিয়ে গেছে, যে আমার সাথে সম্পর্ক হলো কীভাবে। মানে ছেলে তো আগে কখনো এরকম কোনো সম্পর্ক ছিল না। তো দিল, তো ওর টেক্সটগুলো আমি দেখলাম, স্ক্রিনশট পাঠালো। সিনা কী বলছে, বলছে কি যে আমার একটু একটু ভয় করে, আমার সাথে যে আগে যে ছেলেটা এরকম ছিল, ও যদি সামহাও এরকম কিছু করে, একটু ইনসিকিউর ফিল করা শুরু করে। ও আমাকে ভালোবাসে কিনা এটা তো কোনো গ্যারান্টি নেই। তারপরে আমি বললাম বুঝতে পারছি। তারপরে কিছুদিন যাওয়ার পরে আমাকে ওই যে প্রতিদিন নক দিতে, প্রথমে একটা ডট ডট এই হ্যাঁ 3 মাসের মধ্যে এত ঘটনা? হ্যাঁ।
তো আমাকে নক দিত ডক্টর চিনোতে, না প্রথমে হাই হ্যালো লিখতাম, জিনিসগুলো মিস করতেছিলাম অনেক বেশি। হুম, ঠিক আছে, যে টাইমে নক দিত ওই টাইমে দেখি যে না, নোটিফিকেশন আসে ফোনে কিন্তু অন না বাকি হুম, ফ্রেন্ডদের। যাই হোক, দুই জিনিসগুলো অনেক মিস করতেছিলাম, আমার মাথা নষ্ট হয়ে যায়। তারপরে আমি ফেসবুকে অন্য একটা অ্যাকাউন্ট খুলি, অ্যাকাউন্ট ফেক এখন ফেক না, আমার নামই, আমার নামে, ওকে ওকে, হ্যাঁ, আমার নামই খুলি। তো ওর আইডিতে ঢুকে আমি, ভাগ্যিস মেসেজ দেওয়ার অপশনটা ছিল, ওকে, মেসেজ দেওয়ার অপশন ছিল। তো আমি প্রায় 10-12 বার ওকে টেক্সট দিই হুম, পরপর, যে কী হয়েছে আমাকে বললো, আমাকে একটা সুযোগ দাও, আমি জানি আমি আমার জায়গা থেকে ঠিক আছি, হুম, আমি উল্টোপাল্টা কিছু করি নাই, অ্যান্ড তুমি আমার সাথে একটাবার দেখা করো যে কী প্রবলেম হয়েছে আমার। তারপরে ওই যে আমার সাথে ফ্রড মেয়ের যে এইগুলো দেখলো না, আমি বললাম একটু আগে, ইন্টার ফার্স্ট ইয়ারে আমার হুম, হুম, প্রোফাইল যেটা ব্লক করা, হ্যাঁ হ্যাঁ ব্লক করা বলছে, হুম, তোমার মতো মনে হয় ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল আগে, তোমার হুম, কাছে ঢুকেছে? বলছি না। আমি ওরে মানে প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে, এটাই বিশ্বাস করতে আমার কষ্ট হয়ে গেছিল যে না, ওই মেয়ের সাথে আমার কিছু ছিল না। হুম, তারপরে ও অনেক কষ্ট করার পর, আমি প্রায় 10-15 মিনিট আমি ওকে রিকোয়েস্ট করার পর একটু নরম হয়, হুম, নরম হওয়ার পরে ও আবার আমাকে বলতেছে যে তোমার ব্লক করার পর আমি আবার অন্য আইডিতে দেখতাম তোমার প্রোফাইলে কিছু 100-200 তারপর ও মিস করা শুরু করছে। কিন্তু মিমার কেন ব্লক করলো কেন তাহলে? ওই যে মিসকনসেপশন, ওই যে ইনসিকিউর ফিল করা শুরু করলো আগের ছেলেটার কথা কইতো। আচ্ছা, আমি এক্সাক্ট রিজনও জানতে চাইছি, ও আমাকে এই রিজনটাই বলে শুধু, ঠিক অযৌক্তিক লাগলো আমার। অযৌক্তিক, আমার কাছে অযৌক্তিক লাগছিল। হুম, যাই হোক, তো আবার আমরা দেখা করলাম ওর কলেজে ছুটি হওয়ার পরে। আমার কলেজে যাওয়ার পরে, কলেজের সামনে যাওয়ার পর ওখান থেকে ধানমন্ডি লেক গেলাম আমরা, কলেজ ইউনিফর্মে ছিল, কলেজ ইউনিফর্মে ছিল। তারপর আমি ওকে জানতে চাইলাম ডিটেইলে যে কী হয়েছে, আমাকে একটু বলো, কেন ব্লক করছিলা। হুম, হুম, ও আমাকে বলে হঠাৎ করে যে আন্টি মানা করছিল, আন্টি, মানে ওর আম্মু। ওকে, ওর আম্মু শুরুর দিকে আমার ছবি দেখে, কিন্তু ওর আম্মু হয়তো বা সামহাও ওই আগের ছেলেটার কথা মনে করে ভাবছে যে ওর একই সাথে কাণ্ড হবে কেন? এরকম ঘটনা ঘটতে পারে আসলে। তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আন্টির সাথে একটু কথা বলতে চাই, যে তোমার কি মাথা খারাপ এরকম। আমি অনেকবার চেষ্টা করছিলাম ওর সাথে এই কথা। তো যাই হোক, বৃষ্টি পড়া শুরু হলো দুপুরের দিকে, ধানমন্ডি লেগে বৃষ্টি পড়া শুরু হইলো। তো আমি তো বৃষ্টির সময় ওকে এভাবে একা ছাড়বো না। হুম, একটা পানসি নামে একটা রেস্টুরেন্ট আছে, এটার পাশে আমার একটা গাছ আছে, গাছের নিচে আমার দুইজন বাহ, রেস্টুরেন্টে জায়গা হয়নি। জায়গা হয়ে, তো বাইরে দাঁড়াচ্ছিলাম, বৃষ্টি তো থামে না। হুম, ওর আমি আমার এই যে এখানে ওর মাথাটা ছিল, হুম, মানে আমার জড়াতে একটা জায়গায় ছিলাম দাঁড়ায়, নিচে তো কর্দমাক্ত জায়গা, বিষ পিঁপড়া কামড়ে বাসায় সে রিয়েলাইজ করছি ইস, যে কত তখন কোনো কামড় টের পান নাই? তখন টের পাইনি তো তখন টের পাইনি কিছু, নায়িকা ধরে আছেন, কামড় টের পান নাই? তখন টের পাইনি। তো আমি করতেছি, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম আসলে ওই সময়, কিরকম? যে এরকম একটা জেনারেশনে, এই যে এরকম টক্সিক জেনারেশন, ভালো একটা মেয়ে পাইছি। আমি অনেক কিছু ডিসাইড করে রাখছিলাম যে না, এটা অন্তত ছেড়ে যাবে না, হুম, যেহেতু আমি আমার আগে অনেক ফ্রেন্ডের কাহিনী জানি, ব্রেকআপ স্টোরি আমি শুনে অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, ঠিক আছে, তারপর ও আমার আবার চোখে একটু একটু পানি পানি ভাব দেখে আমার আবার বলে তোমার আবার কি হয়েছে, আমাদের থাকে ছিল এক জিনিস। তারপরে আমি ওই মানে বৃষ্টি থামার আগ পর্যন্ত খালি আমি একটা কথা রিপিট করে দিতেছিলাম যে লাইফে যেমন সিচুয়েশনে আসো, যেমন টাফ টাইমে আসো, তুমি অন্তত ছেড়ে ছেড়ে যাবে না। দেওয়ার চিন্তা ভাবনা করো না। তুমি অ্যাটলিস্ট আমার কথাটা আঙ্কেলকে অন্তত জানো, বড়দের কি হবে, হাই স্কেলে বকা দিবে, মারবে, বকা দিবে, সব মেনে কিন্তু নেয়। কিছু না, তাই না? আমার মাকে পাওয়ার জন্য আমার বাবা আমার নানু পায়ে ধরে, এরকম একটা সিচুয়েশন আছে। হ্যাঁ, ভালোবাসা মানুষের জন্য মাথা নিচু করা কোনো বড় কিছু না। আমি এটাও করতে রাজি ছিলাম, সমস্যা নেই তো। অ্যান্ড ওর কাছে এগুলো মনে হয় একটু সিনেমার একটু ডায়লগের মতো লাগছে সামহাও, আমি জানি না। ঠিক আছে, তারপরে আমি আমার আম্মুর দুই জোড়া কানে দুটো রেখে দিই, লোকাল না কিন্তু একটু দামি চাই আর কি। ওকে, এটা কানে কানে দুটো চুরি দিই, করে? মাকে জানাই দিই, মা আপু তুমি নিতে চাই? পরে আমি বললাম, না সমস্যা নেই, এই তো 2 দিন পর তোমার বাসায় আসবে, অসুবিধা নেই। মানে এতটা ট্রাস্ট করতাম ওটা আর কি। দুইজনে কানের দুল দিই, তারপরে মার কানে তো গার্লফ্রেন্ডকে দিয়ে দিল। বোনেরটাও দিছি একটা, বোন দুইজনের জানে? মধ্যে একজোড়া মায়ের একজোড়া বোনের। বোন জানে? বোন তো পরে কই যে আমার কানে দুল গেল খুঁয়ে দেয়, ভাই মনে হয় নিয়ে নিস। ও মানে বোনের না জানে চুরি করে বোনে দিছে? না জানিস, মাকে জানাই নিস। বোনের কানের দুল চুরি করে গার্লফ্রেন্ডে দেয়। তারপরে ছোট একটা রিং ছিল, ছোট একটা রিং ছিল, ওটাও আমি উড়িয়ে দিচ্ছি। কার কার রিং ছিল?
ওইটা অনেকগুলো রিং ছিল, আমি ওইটার মধ্যে একটা চুজ করি যেটা ভালো লাগে আর কি। কারটা? ওইটা আমুর বা বোনের দুইটার মধ্যে একজনের হবে। জানো না কারটা? না না না, ওইটা আমি নিয়ে নিই, ওরা দুজনকে না জানে নিয়ে নিয়ে হবে। আল্লাহ। তারপরে এটা আমি দিই ওরে, তারপর ও নিতে চাইনি শুরু দিয়ে যদি, তোরা আমি ওরা আগে দিই উসকে, যদি সামহাও লাইফে কোনো দিন ছেড়া যাও, এগুলো তো থাকবে, এগুলো দেখে অন্তত একটা বার হলে আমার কথা মনে পড়বে। মনে করলো তাই তোমার লাভ কি? তো দিলাম ওরে আর কি সব দেওয়ার পরে, তারপরে আমি বৃষ্টি কিছুটা কমলো, কিছুটা কমার পরে রিক্সা উঠাই দিলাম। আমি ভাড়া দিতে যাবো, আমার এই চোখ ঘুরে আমার বলতেছে, তুমি যদি আমার ভাড়া দাও আমি তোমার সাথে কথা বলবো না। বাহ। এরকম একটা ছিল। আমার যদি ওই যে জিয়াদের পাশ দেখা করছিলাম না, আমার কাছে 1,000 টাকা নোট ছিল, হ্যাঁ। আমি রিক্সা ভাড়া দিতে পারি নাই, খুচরা ছিল না, তারপর মাঝখানে কিছু জিনিস কিনতে পারিনি, ও কতক্ষণে ব্যাগ থেকে ও টাকা খরচ করবে, এরকম একটা ব্যাপার। মাশাআল্লাহ। এই পর্যায়ে পর্যন্ত চলে গেছে। যাই হোক, তো এরকম হলো, তারপর সময় তো পার হলো এইভাবে কন্টিনিউয়াসলি। আমার প্রি টেস্ট পরীক্ষার ডেট দিল কলেজে, পরীক্ষাগুলো দিলাম, আমার প্রত্যেকটা পরীক্ষা ভালো শুরু হইল, প্রত্যেকটা পরীক্ষা ভালো শুরু করলাম। তো প্রি টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে মেবি অক্টোবরে হুম। অক্টোবরে 28 তারিখ আমার শেষ হয়। হুম। তার ঠিক 2-3 দিন পর আমাদের দেখা করার কথা রমনা পার্কে। হুম। ও কিন্তু আগে থাকতো চট্টগ্রাম, ওই রমনা পার্ক, তারপরে মিলিটারি মিউজিয়াম, এসব শুনে অভ্যস্ত না। অভ্যস্ত না, ওকে। তো রমনা পার্কে দেখা করার কথা, এর আগে একবার দেখা করছিলাম মিলিটারি মিউজিয়ামে। যাই হোক, তো যেদিন রমনা পার্কে দেখা করব তার ঠিক আগের দিন রাতে আবারও ওর আইডি আমি দেখলাম যে মনে হয় কোনো কারণে ব্লক লিস্টে পা লিখছে, এবং লাস্ট যে টেক্সট আমাকে দিছিল ও, দেখো আমাদের মধ্যে যা ছিল সব ভুলে যাও। হঠাৎ হ্যাঁ, হঠাৎ, আমি তোমাকে আমার লাইফে চাই না, এই 2টা লাইন শুধু। আরে কি আজীব। তারপর আবার বলতেছে, তুমি যদি তোমার আগের মতো কোনো ফ্রেন্ড দ্বারা আমাকে ট্রেস করা ট্রাই করো, বা আমার সাথে আমার পর্যন্ত পৌঁছানো ট্রাই করো, তাহলে দেখো কি হয়। ও মাই গড। আমার দ্যাটস দ্য লাস্ট টেক্সট। লাস্ট, আমার তো মাথা খারাপ হয়ে যায়, কি করলাম আসলে। আমি আবার মনে করে ট্রাই করছিলাম কোনো জায়গায় কি ভুল ভুল করছি করছি কিনা? না, আমি আমার জায়গায় ঠিক ছিলাম ভাই, বুঝলে। আমি জাস্ট ওই রিজনটা, ও আমার কাছে ফিরে আসবে না সেটা পরের বিষয়, জাস্ট ওই কারণটা জানার জন্য আমি মিনিমাম 4 থেকে 5টা আইডি খুলি, একই আইডিতে ওকে আমি টেক্সট দিই, একই সেম এই যে এইভাবে হাতটা ধরে রিকোয়েস্ট করছিলাম, একটা ভিডিও সেন্ড করছিলাম, আমার কাছে ফোনে নাই এখন আপাতত ভিডিওটা, আমার চোখ জল করতেছিল যে কী হইল। আগেও তো নরম হয়েছিল, আগেও তো মাঝখানে কোনো কারণে মিসকনসেপশন এখানে নিয়ে আমাকে ব্লক করছে, পরে তো নরম হয়েছিল, ভাবছিলাম ওইরকমই হবে। 4-5টা আইডি খুলি, ও ইরিটেট হওয়া শুরু করে, তো আমার বলে দেখো এসব করে লাভ নাই, এটা আবার বললো। তারপরে আমি আর কোনো উপায় পেলাম না, দিন গেল, 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, আবার ওই যে আগের মতো মিস করা শুরু করি, আবার আগের মতো মিস করা শুরু করি। তো মাঝখানে একটা ঘটনা ঘটে, ও যখন লাস্ট আমাকে টেক্সটটা দেয়, এক ইফতিয়ার নামে একটা ছেলে, ইফতিয়ার আলমী নামে একটা ছেলে, ওই ছেলে আর ওই মেয়েটা সিনামির আগে চট্টগ্রাম থাকতো এক এলাকায়, চেনা চেনা পরিচিত ছিল। ওই ছেলেটা যে মেয়ের সাথে সম্পর্কে ছিল, ওই মেয়েটা সিনার বান্ধবী। ওরা বান্ধবী। হ্যাঁ, ওরা বান্ধবী। ছেলেটা 4 বছর রিলেশন করে মেয়েটাকে কোর্ট ম্যারেজ করে বাসায় না জানিয়ে। বাহ। পরবর্তীতে ওই মেয়েও আবার ছেলেকে ছেড়ে চলে যায়, অন্য একটা ছেলে গেছে, মানে এই যে এর সাথে আমার একটু মিল আছে আবার অনেকটা কিছু কিছু। তারপর ওই কাহিনী ওই সিনাকে প্রায় শোনাইতো কল দিয়ে, আমার সাথে সম্পর্ক থাকার সময়ও। আমি বললাম ওর ওর আইডিতে ছেলে থাকতে পারবে 500 থেকে 600, আমার আইডিতে কোনো মেয়ে থাকতে পারবে না। বাহ, কি বাত হ্যায়। আমি এটাও মাইনে নিচ্ছি। কেন? ওর ট্রাস্ট করতাম ওর উপরে। তাহলে ও কেন ট্রাস্ট করতো না? আগের ছেলেটার কারণে। আমি বললাম তো আগে ওই যে মিসকনসেপশন তৈরি হয়, আমি আমার জায়গা থেকে ঠিক ছিলাম আসলে। উল্টো পাল্টা কিছু করলে এরকম অবস্থা হতো না, আমি এই পর্যন্তই আসতাম না। যাই হোক, তো আমি ছেলেটাকে নক দিই, ছেলেটাকে নক দেওয়ার পর আমি জিনিসগুলো বলি যে কী হলো ওর হঠাৎ করে, আগের বার এরকম করছিল, যা ওইটা মাইনে নিলাম, কিন্তু এইবার কিন্তু আমার কোনো রিজন বলে নাই। ওই ছেলেটা যে ওকে কাহিনীগুলো শোনাইতো, এবং মেয়েটা যে ওই ছেলের কাহিনী আমাকে শোনাইতো, চিফতে ছেলেটা ও আমার বান্ধবীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে এই কাহিনী আমাকে শোনায়, আমার মজাই লাগে। আমি বললাম এই ছেলের সাথে তুমি কথা বলো না আসলে। ছেলেটা 12টা একটা দিকে ফোন দিত। আমি নিরুপায় হয়ে ছেলেটাকে বলি সবকিছু, যে ভাই আপনি একটু দেখেন ওকে, আপনার যদি পরিচিত। মেয়েটাকে টেক্সট দিল, মেয়েটা কোনো রিপ্লাই দেয় না আসলে, ছেলেটাকে সিন করতেছে,
তারপরে সিন করতেছে, রিপ্লাই সিন দিচ্ছে না। করতেছে, লাস্টে একটা কথা বলছিল যে আমি ওর কাছে যেতে চাই না। লাস্টে সো ওইটাই কি লাস্ট এসএমএস ছিল ওর? আমি না, ওইটাও লাস্ট না। তো ওই ছেলেটাকে আমি সব কিছু বলার পরে মেয়েটাকে জানায়। তো ছেলেটা ঠিক রাত 9টা না 9:30টার দিকে আমাকে কল দেয়। কল দেওয়ার পরে বাইরে অনেক সাউন্ড, অনেক ক্রাউড। ছেলেটাকে আমার অনেক একটা কান্না কান্না একটা ভাব নিয়ে মুড নিয়ে আমাকে বলে, ভাইয়া আমার মানিব্যাগটা হারিয়ে গেছে। আমার মানিব্যাগটা হারিয়ে গেছে, আমি কোনোভাবেই আসলে ওই কি একটা বাসের টিকিট কিনবে, ওই কিনতে পারতেছে না। আমাকে অনেক রিকোয়েস্ট করে যে আপনি যদি দেন আমি বাসায় গিয়ে আপনার সাথে সাথে ব্যাক করে দেবো। আমি কিন্তু অনেক জিনিসটা অনেক ভাবছি বিষয়টা নিয়ে, যে কত আমাকে কেন ফোন করলো? মাত্র মাত্র পরিচয় হয়েছে, মেয়েটার বিষয়ে মাত্র জানালাম। আমাকে ওর কারো ফ্রেন্ড আছে, সমস্যা নেই। কিন্তু আপনাকে কেন ফোন করবো? ওর বাড়িতে ফোন করবে ও। হ্যাঁ, ওইটাই তো। তাহলে আপনাকে কেন ফোন করলো? আমার কাছে আছে সব কিছু, স্ক্রিনশটগুলো আমি নিয়ে রাখছি এই জায়গায় আমার কাছে। আমি ওইটাই বলছি আমাকে। তারপরে বলছি কি একটু দেখেন ভাই আমাকে লাইক করে। আমি পরে একটু কিছুক্ষণ পর ভাবলাম যে ছেলেটা যেভাবে রিকোয়েস্ট করলো, আমার কোনো যদি দুর্ঘটনা ঘটে যায় আমি হেল্প করি। আমি ওকে টাকা পাঠাই। হ্যাঁ। আমার মায়ের নাম্বার লাস্টে 15 পাঠানোর কত পরে টাকা পাঠালেন? কত টাকা? 1000 আমি টাকা পাঠাই। ও আমাকে পরের দিন আমার চাচাতো ভাই হয় আনোয়ার খান হসপিটালে, আমি সেখানে ফ্যামিলি নিয়ে যাই। আমি পরের দিন ছেলেটাকে ফোন দেওয়ার পরে ছেলেটা আমার কল রিসিভ করে না। ও অনলাইনে আছে বাট আমার টেক্সটটা সিন করতেছে না। তারপরে আমাকে ফোন দিয়ে উল্টোপাল্টা এক্সকিউজ দেওয়া শুরু করে যে ভাই আমার ফোন নষ্ট হয়ে গেছিলো, এটসেট্রা, এই কারণে আপনাকে টেক্সট দিতে পারিনি। ও আমার কাছে আরও 2000 টাকা দাবি করে। ঠিক আছে, এরপরে আমি একটু আমার ডাউট হয় যে না আমি মনে হয় ভুল জায়গায় পা দিতেছি। আমি অনেকবার বলছি যে না ভাই সরি, আমি দিতে পারবো না। ওই জিনিসটা ইনডিরেক্টলি এটা বোঝানো ট্রাই করতেছিল যে আমি যদি ওকে টাকা দিয়ে হেল্প করি তাহলে ও আমার ব্যাপারটা দেখবে। আমি জিনিসটা বুঝতে পারছিলাম, আন্দাজ করতে পারতেছিলাম, বাট আমি ওকে ডিরেক্টলি বলিনি। পরে ছেলেটা আমাকে ব্লক করে। স্বাভাবিক। ছেলেটা আমাকে ব্লক করে। ব্লক করার পরে তখন আমার মাথায় আসে যে ওহো, আমার মার যে হোয়াটসঅ্যাপ, ওখানে তো সিন আমাকে ব্লক করে নেই। আমি ওই ওই মায়ের যে হোয়াটসঅ্যাপ সেটা দিয়ে আমাকে জানাই। ওকে। ওই টেক্সট দিলাম ইফতারের বিষয়ে, আমি বললাম যে ছেলেটা ভালো না, তুমি তাও কন্টিনিউ করছো আমার কাছ থেকে, এখন বিপদের কথা বলে টাকা নিয়ে এখন আমাকে ব্লক করছে। আমাকে বলে তুমি মিথ্যা কথা বলতেছো, তোমাকে আমি ট্রাস্ট করি না। মানে ওর মানে ল্যাঙ্গুয়েজ, ওর বিহেভিয়ারগুলো কেন জানি চেঞ্জ হয়ে গেলাম হঠাৎ করে। ওকে। মানে একটা মানুষকে ইনফ্লুয়েন্স করার আগ পর্যন্ত বা ব্ল্যাকমেল যেটা বলি, এটা করার আগ পর্যন্ত মানুষ এভাবে চেঞ্জ হয় না আসলে, আমার যতটুকু ধারণা। আমি ওকে চিনতে পারতেছিলাম ওনার কথাবার্তা বলে শুনে। তো ছেলেটা কী করে জানেন, ছেলেটা আমাকে ইনস্টাগ্রামে তো ব্লক করছিল, ওইখানে আমাকে অ্যাড করে, মেয়েটাকে অ্যাড করে, নিজেও অ্যাড হয়। পরে স্বাভাবিক, মেয়ের সামনে তো খারাপ সাজবে না, মেয়েটার সামনে আমার সামনে অনেকটা আর কি উল্টি মারে যে আমি তোর কাছে, তুই আমাকে টাকা দিচ্ছিস, এটা প্রুফ কি? আমি তো ছেলের উপর বিশ্বাস করছিলাম। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম যে এই যে তুমি আমার কাছে টাকা নিয়েছিলে, আমি পরে বলছি পরের দিন কলেজ যাবো, কলেজ যাওয়ার আগে যাতে আমি টাকাটা ব্যাক পাই, তুমি আমাকে বসো ওকে। আমার বলে তুই তো এটা এডিট করছিস। আমি আপনাকে টেস্টগুলো দেখাবো, পড়ার জন্য শেষ অসুবিধা নেই আমার। মেয়েটা দেখি ছেলেটা আমাকে ভয়েস মেসেজে অনেক কিছু বলে, মকত্ব ভাষা মুখ দিয়ে যা আসে। আর মেট্রো স্টিলটাকে সাপোর্ট করছে? মেয়েটা মজা পাওয়া শুরু করছে। সাবাস, ফ্যান্টাস্টিক। এই যে ধরেন একটা কিশোর বয়সে প্রেম, ব্রাদার, জি, আপনার লজিক কি বলে বলেন তো, যে কেন এটা হইল? এটা আমার শুরুতেই ভুল ছিল আসলে ওর সাথে। আর ওই যে শুরুতে ফ্রেন্ড থাকতাম, জিনিসটা ভালো লাগার দিকে না যেত, তাহলে এত এত প্যারা কিছু হচ্ছে। হতো না আসলে জিনিসটা। ফাইন, আপনার এই প্রেম নিয়ে যদি মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো? এই যে রং একটা টাইমে বা এরকম একটা সিচুয়েশনে, এই যে স্টুডেন্ট একটা লাইফে, এই যে ভালো লাগা, তারপরে একটা অ্যাট্রাকশন কাজ করা অপোজিট সাইডে, ভুল সময় ভুল মানুষ, ভুল সম্পর্ক। মানুষের সাথে। মেয়েটা মজা পাওয়া শুরু করে, মেয়েটা দেখে ওর মেসেজে হাহারি দিতে শুরু করে, একদম আমার অপোজিট ছিল, আমার এগেনস্টে চলে যায় সিচুয়েশন করে। তো মেয়েটাকে আমি অনেক ট্রাই করি যে ছেলেটা ভালো না, তুমি কন্টিনিউ রেখো না ওর সাথে কোন কমিউনিকেশন। বলে কি আমি কার সাথে কী রাখবো তোমাকে বলবো, আমার যেটা ইচ্ছে। আমি ওর ভালোটাই চেয়েছিলাম আসলে শেষ পর্যন্ত। পরে আর কিছুদিন যাওয়ার পরে আমার ফ্রেন্ডের কাছে ওই আইডিটা শেয়ার করি যে ফ্রড, এটাকে সাবধান থেকে এক্সপোজ করে দিয়ে। তো আমি আর কিছুদিন পরে আমি আমার মায়ের আইডি দিয়ে ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠাই, আর আমার রিকোয়েস্ট দেখলে তো অ্যাকসেপ্ট করবে না। পরে ভাইয়া আমি আমার স্টোরিতে ক্লিক করি, একজনে হাত ধরে আছে একটা ছেলের। আমি প্রথমেই ভাবলাম যে না এটা পসিবল না, ওইরকমই না অন্তত, যে আমাকে সাথে এই যে 3 মাসের মধ্যে 3000 বার আমাকে প্রমিস করছে, অনেক কিছু প্ল্যান করে রাখছি,
এরকম না যে ও আমাকে বাদ দিয়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে যাবে, এরকম না। আচ্ছা। কাহিনী আছে। আমি আমার ফোনটা রিসেট করি, আবার হুম। রিস্টার্ট করে আবারও ঢুকি, জানি এটা রাইট না হয়তো বা, নিচে আবার যাই দেখি কি বিয়ে করে ফেলিস। আমি আমার কি আপনার সাথে থাকতে থাকতে প্রেম করতে করতে আরেকজন বিয়ে করে ফেললো? পরে আমি ভাই আমি নিজেকে আটকে রাখতে পারি না, আমার সব কিছু জাস্ট স্ক্রিনটা আমার চোখের সামনে ভাসতেছিল, বাকি সব কিছু ব্ল্যাক হয়ে গেছিল আমার। আমি মাকে রাখলে বলো, মা দেখো তো চিনো নাকি মেয়েটারে? হ্যাঁ চিনাম। বিয়ে করে ফেলিস। মাকে জড়া ধরে কান্না করে বলে বাবা বাইরে খাবার খাচ্ছিল, আমি চিৎকার করে কান্না করবো এটাও পারতেছিলাম না, বাবার যদি ফেলে আমি মুহূর্তের মধ্যে ভাই অনেক বেশি এমন একটা ধাক্কা খাই, উফ। আমি মুহূর্তের মধ্যে 2-3টা বালিশ ভিজাই ফেলি, আমার এরকম একটা অবস্থা হয়েছিল। হুম। বলে আমাদের মা এরকম তো হওয়ার কথা ছিল না, মেয়েটা তো এরকম না, মেয়েটা খারাপ হলে আমি কেন তোমার জানাবো, এরকম একটা ঘটনাগুলো। তারপরে আমার কিন্তু ভাই এতদিন পর্যন্ত কান্না করতে করতে আমার সবকিছু শুকিয়ে গেছে এখন। কান্নাটা কেন আসছে? এই যে এরকম করলো আমাকে একটাবার, ওই যে রিজনটা আমি জানতে চেয়েছিলাম যে রিজনটা আমাকে বলে নেই, এইটা একটা এই কারণ ছিল। সময়ের মধ্যে আপনি আপনার জন্য কি করছেন? আমার সবকিছু নর্মালি ছিল, আমার পড়াশোনা একাডেমি টেম্পার হয়নি? না 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 ওরকম কিছু হয়নি, কিছু কন্টিনিউ রাখছিলাম। আমি জাস্ট একটা 1% হোপ নিয়ে আশা নিয়েছিলাম যে ও হয়তো আসবে, টিকে যাবে। ও আসবে থাকবে। আপনি আপনার বয়সী যারা দেখতেছে তাদের জন্য যদি বলেন কি বলবেন? যে আপাতত এই সময় এরকম ট্র্যাকে পা না দেওয়াটাই ছিল। আমি যদিও অনেক কিছু, আমি যদি জিনিসটা শুরুতে ব্যালেন্স করতে পারছিলাম তো আমার কোনো দিক দিয়ে হ্যাম্পার হয়নি, কিন্তু এই বেঁচে শেষের গেছে। দিকে কিন্তু জিনিসটা 3 মাস থেকে 3 বছর হয়নি, তাহলে আমার অবস্থা ভাই আরো খারাপ হতো। মাই গড, চিন্তা করতে হবে। এবং এই বয়সে এসে আসলে মানুষ সবচেয়ে বড় বড় ভুলগুলো করে, ইন্টারমিডিয়েট, অনার্স ফার্স্ট ইয়ার যখন, বা 9-10 থেকে। ওই যে ভুল মানুষের প্রেমে পড়ে জীবনটা যে ভুলময় হয়ে যায়, এটা হচ্ছে তার প্রমাণ। ব্রাদার, থ্যাংক ইউ, আল্লাহ ব্লেস ইউ। আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করুক, বড় করুক জি এবং শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুক। থ্যাংক ইউ। আচ্ছা।